রঞ্জনা। রচনা বিধায়ক ভট্টাচার্য, অংশগ্রহণে বোন রত্নানাথ, দাদা আমি প্রিয়নাথ নাথ। শোনো কৌশিক, জেল সুপার একটি মেয়েকে পাঠিয়েছেন তোমার সঙ্গে দেখা করতে। মেয়েটি দাবি করছে সে তোমার বোন। মেয়েটির সাথে কথা বলে আমি তাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। এসো এসো, বসো মা। জেল সুপারের সঙ্গে দেখা করছো শুনলাম। আগে হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম তার কাছে। তুমি আমার ছোট মেয়ের বয়সী, তোমাকে তুমি বলছি বলে রাগ করছো না তো? না না, এ কি বলছেন? তুমি তো বলবেন আমাকে। তুমি কৌশিকের সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ। কেন, আমার কি আসতে দেরি হয়ে গেছে? না না, ঠিক আছে, আরো পরে এলে হয়তো সত্যিই দেরি হয়ে যেত। সময় হচ্ছে 3টে থেকে 4টে। আচ্ছা, এতদিন পরে দেখা হবে, তুমি তাকে চিনতে পারবে তো? দেখুন না, আমিও সেই কথা ভাবছি। চেষ্টা করবো, আর খুব চেষ্টা করবো। তাহলে অনর্থক সময় নষ্ট করো না মা, কেমন? ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, এমন ভয় করছে আমার। কেন? ভাবছি, ও যদি সত্যি আমার দাদা হয়, তাহলে মাকে ফিরে কি বলবো? আর যদি না হয়, তাহলে বা কি বলবো? আচ্ছা তুমি, আপনি, আমি ঠিক চিনতে পারছি না। আপনি, তুমি মিঠুদা না? আমাকে চিনতে পারছো না? আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে না, একদম চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। কৌশিক গুপ্ত। তোমার বাড়ি কোথায়? বাড়ি হ্যাঁ, বাঁকুড়া জেলায়। গায়ের নাম হয় কেষ্টপুর, না হয় বিষ্ণুপুর, ভুলে গেছি। ভুলে গেছো? কেন ভুলে গেছো কেন? ছেলেবেলায় পালিয়ে এসেছিলাম তো, তাই। তুমি মিথ্যে কথা বলছো না তো? তোমার গলাটা অনেকটা, মানে অনেকটা মিঠুদার মতো। তোমার এই মুখময় দাঁড়ির জন্য আমি ঠিক চিনতে পারছি না। আমাকে ঠকিও না, সত্যি বলো না, তুমি কি মিঠুদা না? দেখো, মরবার ঠিক আগে শুধু শুধু মিথ্যে কথাই বা বলতে যাবো কেন বলো? তোমার গলায় হঠাৎ কি এমন একটা টান আসে, আর আমার ঠিক মিঠুদার মতো মনে হয়। আচ্ছা আচ্ছা, তুমি বই পড়তে ভালোবাসো? বই? হ্যাঁ, বই। কবিতার বই, রবীন্দ্রনাথের বই। তুমি তুমি আবৃত্তি করতে পারো? আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। ও, কোন হাই স্কুলে তুমি পড়তে? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকে পালিয়েছিলাম তো। লেখাপড়া জানো না? হুম। লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? বাংলাদেশে কি বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় নাকি? এই যেমন করে তোমার সঙ্গে কথা বলছি তেমনি করে লিখেছি। আর তাছাড়া মিথ্যে কথা মিষ্টি করে লিখতে কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে কথা লিখেছো? সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? তা কি করব? লোকে তো খুনির জীবনের মধ্যে খুব কি বলি, খুব রোমাঞ্চ খোঁজে, তা আমিও সেইটি খুব বেশি করে লিখে দিয়েছি। ও আচ্ছা, আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না তো? না না, আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও, কেন তাতে বাদ সাধবো? আরো আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে করো। তুমি তুমি বইটা কিচ্ছু বলোনি? না না। ও, তোমার সাথে মিঠুদার কোনো আদল নেই এ কথা বলবো না, আদল নিশ্চয়ই আছে, কিন্তু আমি ধরতে পারছি না। তুমি মিঠুদার থেকে অনেক কালো, আর আর কিরকম 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 বিচ্ছিরি? না না, বিচ্ছিরি না, কিন্তু অন্যরকম। মিঠুদার চোখ দুটো যেন কবির মতো ছিল, যেমনি মিষ্টি তেমনি নরম। আর তোমার চোখ দুটো যেন কিরকম ছটফট করে আর জলে। এই যে তোমার হাসিটা একেবারে অন্যরকম, দেখলেই মনে হয় তুমি যেন সকলকে রেগে ব্যঙ্গ করছো। আর আমার মিঠুদার হাসি দেখলে মনে হতো তার যেন কোথাও কোনো শত্রু নেই, একদম আলাদা, তবু কোথাও যেন ভীষণ মিল। আমি কিছু বুঝতে পারছি না। শোনো, মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোন কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটা লাইন বলি, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। হ্যাঁ, বলি। কৃষ্ণ কলি আমি তারই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক,
মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বিনি পিছের পরে লোটে। বলো বলো বলো, তার পরে লাইনটা বলো বলো, তোমার মনে পড়ছে না? বলো। কালো, তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। বলো, এই কবিতা তুমি জানো না? কবিতা তোমার ভালো লাগে না? না, এরকম সব কবিতা শুনলেই আমার মনে হয় যেন বানিয়ে বানিয়ে সব ন্যাকা ন্যাকা কথা বলছে, ঢং করছে। ছি ন্যাকা। ছি 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 ছি, তুমি এরকম কথা বললে? না 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 না, তাহলে তুমি আমার মিঠুদা নও, কিছুতেই নও। আচ্ছা, আমি তাহলে যাই। শোনো হ্যাঁ শোনো, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি আমি অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার দাদা না হও তাহলে সময় নষ্ট করব না। একটু বসো। আচ্ছা, এবার আমি তুই একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে। তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না, আমাকে তো চেনোই না তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কথা সত্যি, তবু জিজ্ঞাসা করি কেমন? বেশ করো। আচ্ছা, না দাঁড়াও, ওই জানলাটা বন্ধ করে দিয়ে আসি। আমি কথা বলবো আর আমার পেছনে ওই জানলার ভিতর দিয়ে ফাঁসি কাটা হাঁ করে আমার দিকে চেয়ে থাকবে, সেটা হয় না। আমি বন্ধ করে দিই। দেখো, একটা কথা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে নিজে না এসে তোমার মা, তোমার বাবা কোন আক্কেলে তোমার মতো একটি কচি মেয়েকে এত দূরে পাঠিয়ে দিলেন? বাবা নেই আমার, আর মা বিছানায় পড়ে আছে, উঠবার ক্ষমতা নেই তার। ও ও ও, তা তোমার দাদার ডাক নাম কি বললে যেন? মিঠু না? হ্যাঁ, দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি। তার জন্য তো ভেবে ভেবে মা আজ মরতে বসেছে। আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো তাকে, কেন যে মিঠুদা এমন করলো, কোথায় যে গেল, আর কি আবৃত্তি করতো। প্রত্যেক দিন ঘুমোবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতায় আবৃত্তি করতো মিঠুদা। সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। ওই ওই কবিতাটার সাথে জানো, আমাদের গ্রামে না আশ্চর্য মিল আছে। আমাদের গায়ের নামও খঞ্জনা, আর তার পাশ দিয়ে যে নদীটা গেছে সেই নদীটার নাম অঞ্জনা, আর তাই তো দাদা আমার নাম রেখেছিল অঞ্জনা। কি হলো, কেন এমন করে সব হারিয়ে গেল? আমি ফিরে গিয়ে মাকে কি বলবো? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম রঞ্জনা না? রঞ্জনা কি? রঞ্জনা মজুমদার। মজুমদার? মজুমদার, ও ও হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। তার নাম তো মজুমদার ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ও তার বোনের নাম বলতো। ও ও বোনের নাম বলতো, ওর নাম তো রঞ্জনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কিরকম চেহারা, লম্বা ছিপছিপে, মাথায় এক পাতা কালো চুল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, সমস্ত মিলে যাচ্ছে, সব কিছু মিলে যাচ্ছে। তার নাম ছিল কি যেন বলতো, অম্বুজাক্ষ মজুমদার। দাদা ভালো না, অম্বুজাক্ষ মজুমদার। তাহলে নিশ্চয়ই সে, নিশ্চয়ই সে। আমি তখন মানে এই আমি আর ওই অম্বুজ কলকাতার একটা মেসে থেকে তখন কাজ করার চেষ্টা করতাম। ও প্রায় ওই খঞ্জনা গ্রামের কথা আর ওই ওর ছোট বোনের কথা বলতো বটে। কি বলতো? বলতো সব, এই বলতো কত রকম বলতো ওর স্বপ্নের কথা, ওর ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে, এই সব কথা। মাকে টাকা পাঠানোর জন্য যে একেবারে পাগল হয়ে উঠেছিল। রোজ মেস থেকে সকালে বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাত্রিরে। যখন ক্লান্ত হয়ে ফিরে শুয়ে পড়তো, তখন অন্ধকারে আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে তক্তপোষে শুতুম। জিজ্ঞাসা করতুম ঘাড় তুলে, কিরে কিছু হলো? কোনো উত্তর পেতুম না। আমি কিন্তু তাকে বলতুম যে চল না আমাদের আড্ডায়, সেখানে তোর কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। কিন্তু তাতেও কোনো উত্তর নেই তার কাছে। জানো, অম্বুজ কত চেষ্টা করতো টাকা রোজগারের জন্য। একবার একটা ঘটনার কথা বলি তোমায়, শোনো। এই টাকার জন্য কলকাতায় কলেজ স্ট্রিটের পরে খুব হইচই, লোকে চেঁচাচ্ছে পকেট মার পকেট মার।
অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে। না 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 না, আমার মিঠুদা কিছুতেই না, হতেই পারে না। আমার মিঠুদা পকেট মারতেই পারে না। মিঠুদা সবাইকে ভালো হতে বলতো। মিঠুদার কথা মনে করে আমরা কখনো অন্যায় করিনি। মিঠুদা এই কাজ কখনো করতে পারে না, পারে না। নিশ্চয়ই পারে না। তোমার মিঠুদা না এই কাজ কিছুতেই করতে পারে না। তোমার মিঠুদা কি কোনদিন পকেট মারতে পারে? আমি জানি যে অম্বুজ কখনোই পকেট মারতে পারে না, কিন্তু ওই শহরের লোক তো ওই তাকে দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিলে। ও, তারপর? তারপর তারপর পুলিশ অম্বুজকে ছেড়ে দিল। ও, কোনো প্রমাণ ছিল না তো। তারপর তারপর কি হলো? তারপর সেই এক চেষ্টা, ওই কাজ করতে হবে, পয়সা রোজগার করে তার মা বোনের কাছে পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না যে সমাজের রথের চাকা কেমন করে ঘুরিয়ে তবে টাকা তৈরি করতে হয়। একদিন জোর করে আমাদের দলের সর্দারের কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক কিন্তু হুকুম দিয়ে দিয়েছে যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকা তার আর হবে না। তবে কি করলো মিঠুদা? তোমার মিঠুদা কিছু করেনি, করলাম তো আমি। তুমি? আমি। আমার বাঁ পাশে থাকতো সরকারি অফিসের একটা পুরনো বেড়া। ও, সেদিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে সে রাখছিল, আমি দেখেছি। সেই টাকা তার অবর্তমানে বাক্স ভাঙলুম, ভেঙে সেই টাকা আমি মেসের মালিকের হাতে দিলুম। তাকে খুব অনুনয় করে বলেছিলাম যে আর কিছুদিন আমায় থাকতে দিন স্যার, আর কিছুদিন। আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে। আমি নিশ্চয়ই একটা কাজে। তুমি তুমি বলেছিলে? হ্যাঁ, আমি না, মানে আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল আর কিছুদিন। মিঠুদা বলেছিল? হ্যাঁ, মানে না বলেনি, মানে আমি তাকে বলতে বলেছিলাম আর কি। ও হ্যাঁ হ্যাঁ, সেই রাত্রে সকলে যখন ঘুমিয়ে গেছে, অনেক রাত্রিরে মিঠু তখন একটা আবৃত্তি করছিল রাত জেগে জেগে। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? এমন আবৃত্তি আর কোথাও আমি শুনিনি। আমাকে দু একটা আবৃত্তি শেখাবার চেষ্টাও করেছিল। কোন কোন কবিতা শিখিয়েছিল? সেসব আমার কিছুই মনে নেই। তবে তবে ওই আমরা দুজনে একটি গায়ে থাকি, ওটা শুনিনি কোনোদিন। ও, ও, সেদিন রাতে কি আবৃত্তি করেছিল মিঠুদা? কি যে সব আমার সব কথা মনে থাকে না। ও এসব বলছিল আর কি, ওই অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা, বাণী খুঁজে ফেরে আমার চিত্তাকাশে। একে তোমার গলার কাছে একেবারে মিঠুদার মতো, ঠিক মিঠুদা যেমন করে বলতো। তুমি তুমি মিঠুদা, তুমি মিঠুদা। না 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 না, কিছুতেই না। আমি তো বলেছি আমার নাম কৌশিক গুপ্ত, আমার বাবার নাম ঈশ্বর গুপ্ত, আমার বাড়ি বাঁকুড়া জেলার কৃষ্ণপুর কিংবা বিষ্ণুপুর। ছেলেবেলায় আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, লেখাপড়া আমি কিচ্ছু জানি না। এতবার বলেছি আমি সে নয়, আমি কৌশিক গুপ্ত। ও, তুমি মিঠুদার সাথে এক মেসে ছিলে? হ্যাঁ। তারপর তারপর কি হলো? সেখান থেকে সে কোথায় গেল জানো? হ্যাঁ জানি। ওই পূর্ণ না অর্থ, না পূর্ণ নাকি কি যেন বলে, পূর্ণ না অর্থ, ওইরকম কি একটা যোগে আমরা সেদিন গঙ্গায় স্নান করতে গেছি। স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে কোত্থেকে চিৎকার করে কেঁদে উঠলো, ওগো তোমরা কে কোথায় আছো গো, আমার ছেলে ডুবে গেছে, তাকে খুঁজে এনে দাও গো। কি একজন বললে, ওই তো দূরে দেখা যাচ্ছে। সে ছেলে তখন জলে ডুবছে, বাচ্চা ছেলে। অনেকেই লাফিয়ে পড়লো জলে। ওই আমার পাশে ছিল অম্বুজ, সেও লাফিয়ে পড়লো জলে। ও হ্যাঁ, মিঠুদা খুব ভালো সাঁতার জানতো। তারপর তারপর কি হলো? তারপর সবাই এক এক করে উঠে এলো, কেউ খুঁজে পায়নি সেই মায়ের বাচ্চাটাকে। ও হ্যাঁ, হঠাৎ তীরময় একটা চিৎকার উঠলো, বান আসছে, বান আসছে। সবাই ভয়ে জল ছেড়ে উঠে পড়লো। দূরে তখন বান দেখা যাচ্ছে। সেই সময় উপর থেকে লোকে শুনতে পেল একটা শব্দ, এই নিন আপনার ছেলে। লোকে যে দেখে, সেই ডান হাতে বুকের কাছে বাচ্চাটাকে চিপে ধরে আর বাঁ হাতে কোন রকমে জল কাটতে কাটতে সেই অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে আসছে। ছেলেটিকে তার কাছ থেকে একজন তাড়াতাড়ি গিয়ে তুলে নিলে, কিন্তু ক্লান্ত অম্বুজকে ধরে তোলবার কথা কারো মনেই পড়ল না। আর বান এসে তখন তীরে আছাড় খেয়ে পড়ল। কিন্তু আমার মিঠুদা, সে কোথায় গেল? কেউ জানে না।
কেউ জানে না। সে তো খুব বড় লোক ছিল না, সে জ্ঞানী ছিল না, সে ধনী ছিল না, বা সে তো খুব বড় করে সমাজের কোনো উপকার করতে পারেনি, কিন্তু সামনে এতটুকু উপকার করেছিল সে। একটা মেয়ের, একটা মায়ের বাচ্চাকে সে তো তার মার কাছে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেটুকু কাজের জন্য তো কেউ দাম দিলে না। তাকে তো একটু সাহায্য করবার দরকার ছিল, তাকে যে টেনে তোলবার দরকার ছিল, এই কথা তো কারো মনে হলো না। সেই জন্য বোধ হয় ওই সমুদ্রের বানকে সমুদ্রের পিঠে করে নিয়ে গেল। শোনো, শোনো রঞ্জনা, তুমি তো ভীষণ বোকামি। এত বড় বীর যার ভাই, সে কখনো অমন করে কাঁদতে পারে না? কাঁদা উচিত। রঞ্জনা, রঞ্জনা, আচ্ছা গর্ব হচ্ছে না তোমার মিঠুদার জন্য? হচ্ছে, খুব গর্ব হচ্ছে আমার। এই কাজ মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া, আমার মিঠুটা যেন কেউ পারতো না, কেউ পারতো না। ঠিক 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 ঠিক। তবে ভেবে দেখো, যে রোগে ভুগে কিংবা বিছানায় পড়ে থেকে কিংবা ধরো আমার মতন মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি করতে জানি না। আমি ওকে ঘৃণা করতাম, কিন্তু যা করে যেভাবে এসে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সকলের মুখ খুব উজ্জ্বল হয়েছে। তারপরে তারপরে তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে। আর মা তখন এমন বীর ছেলেকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দে চোখের জল ফেলবেন, তাই না? তখন সে মায়ের চোখের জলে আমাদের অম্বুজের স্বর্গে যাওয়ার পথের কুয়াশা একেবারে কেটে যাবে, বুঝলে? একেবারে কেটে যাবে। তুমি সত্যি সত্যি বলছো না? আমার মনে কষ্ট হচ্ছে বলে মিঠুদার নামে এমনি একটা গল্প বানিয়ে বলছো। মিঠু চলে গেছে, আমিও তো এখনই চলেই যাব। এই সময় আমার সবচেয়ে প্রিয় যে লোক পৃথিবীতে, তার নামে মিথ্যা কথা বলে আমার লাভ কি হবে বোন? রঞ্জনা, বোনটা। তুমি আমাকে বোন বলে? তুমি আমার দাদা বলে তাহলে? বলেন বই, মিঠুর বোনের দাদা হওয়ার লোক কি সামলানো যায়? মাকে কি বলবো? তোমার কথা বলে দাও। মাকে 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 বলবে যে তার এই অভাগা, দিশেহারা, এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন। মিঠু তো তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সেটা মন্দ ভাগ্য। কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে, ওই দেখো না, ওই ঘড়ির মধ্য দিয়ে হু করে চলে যাচ্ছে যে সময়, ওকে সাক্ষী রেখে তুমি একটা দাদা পেলে, আর আমি আমার বোন পেলাম। এই মুহূর্তকে বাঁচিয়ে রাখবার জন্য আমি কি একটা এই খাম। শোনো, এতে আমার রোজগারে 2000 টাকা আছে, তুমি এটা নাও। না, আমি নাও রঞ্জনা, না নেব না বলো না। মায়ের টাকা বোন না নিলে কে নেবে রঞ্জনা? নাও। আচ্ছা দাও। এই দিয়ে তুমি দুটো হার করাবে। হ্যাঁ, একটি মায়ের আর একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। আর সেই লকেটের দিকে তাকালেই তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। আর ভাই ফোটার দিন যদি হঠাৎ তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তবে তুমি যেন সেই জলের ফোঁটা একেবারে আমার কপালে গিয়ে নিশ্চয়ই করে জল জল করবে। সে তাই হবে দাদা, তাই হবে। আমি তোমাকে একটা প্রণাম করবো। হ্যাঁ, প্রণাম। একদম প্রণাম আমাকে কর। আমি কি বলে তোমায় আশীর্বাদ? আমি তো আশীর্বাদ করতে পারবো না। তুমি যাও রঞ্জনা, যাও। এবার সময় হয়েছে
আমার যাওয়ার সময় হলো, তুমি যাও। আমি মাকে তোমার কথা বলবো, মিঠুদার কথা বলবো, আমি সব বলবো, আমি সব যাও যাও, মিঠুর কথা বলো, মিঠুর কথা। আমাদের আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি,